নমস্কার, টিভি নিউজ 10 পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই রাজনৈতিক পর্যালোচনায়। আজকে যাকে আমরা সঙ্গে পেয়েছি তিনি এর আগেও আমাদের টিভি নিউজ 10 পর্দায় এসেছেন। মুর্শিদাবাদ জেলা বিজেপির একজন অন্যতম প্রবীণ নেতৃত্ব তথা কান্দি বিধানসভার কনভেনার ব্রতিন কান্তি সিনহা। আমরা ব্রতিন বাবুকে প্রথমেই টিভি নিউজ 10 পক্ষ থেকে দাদা স্বাগত জানাই। নমস্কার দাদা, যে প্রশ্নে প্রথমে আসবো, 21শে জুলাই এর ধর্মতলার তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। আমরা যেটা জানি যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমাবেশ এই 21শে জুলাই ধর্মতলার তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। এবছর তার পাশাপাশি আমরা অন্যরকম কিছু দৃশ্য দেখলাম, যেটা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরকন্যা ও অভিযান। তার পাশাপাশি বিজেপি দলের অন্যতম নেতৃত্ব তথা রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনাকে নিয়ে যে কয়েকদিন থেকে রাজ্য রাজনীতির পর্যালোচনা চলছিল, সমস্ত কিছুকে উত্তর দিয়ে দেখলাম খড়গপুরে তিনি মেগা শো করলেন। এই যে 21শে জুলাই তিন দিকে তিনটি বড় মেগা শো, আখেরে লাভটা কার হলো এই রাজনীতির মঞ্চে? অ্যাকচুয়ালি 21শে জুলাই যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি শহীদ দিবস হিসাবে যে পালন করে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে, এই 21শে জুলাই প্রোগ্রামে যে উন্মাদনা উত্তেজনা সেটা গোটা রাজ্যবাসী দেখেছে এবং শহীদদের প্রতি যে কতটা সেখানে শ্রদ্ধা নিবেদন হয়েছে এবং পুরোটাই ছিল যে সেখানে রাজনৈতিক স্বার্থ। এবং সর্বোপরি কথা আমরা ধন্যবাদ দেবো নচিকেতা, গায়ক নচিকেতাকে, আর পাশাপাশি ফিরহাদ হাকিম সাহেবকে। নচিকেতা তার গানের মাধ্যমে সামনে চোর পিছনে চোর, যেখানে দিদিমণি সামনে বসেছিলেন, ভাইপো পাশে, পিছনে বড় বড় নেতা মন্ত্রীরা বসেছিলেন, এবং এই যে চোর চোর গান যে সুন্দরভাবে তিনি গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে গোটা দলটাই গোটা চোরে পরিপূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত, সেখানে আর বিরোধীদের নতুন করে বোঝাবার কিছু নেই। তার সাথে সেই প্রসঙ্গে একটা কথা বলবো, যে গানটি আপনি বললেন তার সত্যতা কোনো মিডিয়া চ্যানেল যাচাই করেনি। যেটুকু দেখে মনে হয়েছে যে এটি এডিট করা, এবং যেটাই প্রমাণিত যে সেখানে লিপের সাথে কিন্তু গানের কোনো ম্যাচ ছিল না। যদিও কোনো মিডিয়া হাউস এর সত্যতা যাচাই করেনি, তবে এই গানটি সম্পর্কে যে সঠিক কিনা সেটা কিন্তু জানা ছিল না। এখন আমরা যতটুকু বিভিন্ন মিডিয়া মারফতই দেখেছি। আর সেকেন্ডলি হচ্ছে এরপরও হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব যে সুন্দর বাণী, যেটা দীর্ঘদিনের মানে এত সুন্দর যে বাণীটাকে কি সুন্দরভাবে, আমার মনে হয় এটা মদন মিত্রকেই বোধহয় উনি উৎসর্গ করেছেন, যে নানা ভাষা নানা মত, নানা পরিধানের জায়গায় অভিধান, আবার বিভেদের মাঝে মদই মহান। তো আমার মনে হয় এটা মদন মিত্রকে ওই দিন উৎসর্গ করেছিলেন। তো এটা বোঝা গেছে। এবং এই যে ত্রিরাজ্যের পাঠ, সেই পাঠটা বাস্তবে গোটা রাজ্যের সাথে যে মিল, সেটা আপনারা বহরমপুরে ওই দিন তৃণমূলের এক অঞ্চল সভাপতি, তিনি জুয়োর আসরে বসে, কেউ রাস্তায় দেখা গেছে যে মদের সেখানে প্রচন্ড, অঞ্চল সভাপতিরা মদের ফুর্তিতে মশগুল, কেউ বা ওখানে না গিয়ে বিভিন্ন জায়গায় টাকা বিলি হচ্ছে, সেই টাকা নিয়ে কেউ কেউ আবার দীঘার জগন্নাথ মন্দিরে গেছেন। তো এটা এই যে একদিকে ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্য, এদিকে যদি আমি ধরে নিই নচিকেতার গানটা সত্যই হয়, তাহলে সেক্ষেত্রে বোঝাই গেছে যে গোটা 21শে জুলাই সভাটা কি হয়েছে। অ্যাকচুয়ালি এই 21শে জুলাই সভাটা যেটা শহীদ সভা, সেটা শহীদদের জন্য নয়, এটা আনন্দের উল্লাসের। এবং সত্যি কথা বলতে, যদি শহীদদের আত্মার সদ্গতি না হয়ে থাকে, আমার মনে হয় না এই 26-এর ইলেকশনে প্রত্যেকটা আত্মায় ওনার পাশে পাশে ঘুরিয়ে ওনাকে 26-এ একদম বিসর্জন দেবে। সেখানে বিজেপিকে কিছু করতে হবে না। এই একটা শহীদদেরকে নিয়ে যে কি বলবো, এক কথায় যে নোংরামি, এই নোংরামি মনে হয় না শহীদরা স্বর্গে গিয়েও তাদের আত্মার শান্তি হবে। দাদা, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি যেটা বলেছেন যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস নাকি এই শহীদ দিবসকে হাইজ্যাক করেছেন, কি বলবেন দাদা? অধীর চৌধুরী তো আমার বিরোধী রাজনৈতিক দলের
লোক হলেও আমি একটা কথা খুব পরিষ্কার বলবো যে উনি যেটা বলছেন সত্যি তো। যেমন 1993 সালের এই ঘটনায় তখন তৃণমূল কোথায় ছিল? তখন তো এটা কংগ্রেসের আন্দোলন ছিল। কংগ্রেস এই আন্দোলন পরিপ্রেক্ষিতে 21শে জুলাই তাদের পালন করণীয় দিন ছিল। আজকে সেই 21শে জুলাই কোথায় চলে গেছে? আজকে তৃণমূল তো হাইজ্যাক করেছে। আজকে যে মনীশ গুপ্ত যে হাইকোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়েছিল যে ওখানে মদ্যপ লোকজন যারা সশস্ত্র এবং উগ্রপন্থী তারা ওখানে ছিল, তার সেই মনীশ গুপ্তই পরবর্তীকালে মন্ত্রী হয়েছেন। এই তৃণমূল কংগ্রেসের থেকে গিয়ে তিনি মন্ত্রী হয়েছেন। তাহলে সত্যি কথা বলতে তো হাইজ্যাক হয়েছে। এবং এই যে শহীদদের প্রতি সমবেদনা, এটা একটা মানে ভেক। বাস্তবে তো সেই শহীদদের আত্মার শান্তি এই শহীদ দিবসে কোনোদিনই হতে পারে না। তার কারণ যে লোকগুলো আজকে কিছুদিন ধরে মিডিয়াতে দেখা যাচ্ছে যে লোকটা মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল সেই সময় যখন উনি কংগ্রেসে ছিলেন, সেই লোকগুলো আজকে না খেতে পেয়ে মরছে। তাদের চাকরি পর্যন্ত সে ফিরিয়ে দিতে পারেননি তিনি ক্ষমতা আসার পর। তো উনি প্রত্যেকটা শহীদদের প্রতি বেইমানি করেছেন। যারা ওনাকে বাঁচিয়েছে তাদের উপর বেইমানি করেছেন, যারা অত্যাচার করেছেন তারাই আজকে তার দলের লোক। আজকে তো ব্রাহ্মফ্রন্ট মেরেছে, কংগ্রেসের লোকরা সেই সময়কালীন শহীদ হয়েছেন, আর আজকে গাল খাচ্ছে বিজেপি। সারা মঞ্চটায় যতক্ষণ পর্যন্ত উনি যা বলেছেন সবই তো বিজেপিকে গালিগালাজ করছেন। তাহলে শহীদদের আর কোথায় শহীদ দিবস থাকলো? দাদা, শহীদ দিবসের যে মঞ্চ, সেখানে আমরা শুনলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা যেটা বারবার বলছেন যে এই বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে বিভিন্ন রাজ্যে যে তোলপাড় চলছে, এবং তারা যেটা অভিযোগ করছেন এই বাঙালিদের অনুপ্রবেশকারী হিসাবে দেখছেন এই বিজেপি সরকার। কি বলবেন দাদা? অ্যাকচুয়ালি বাংলা ভাষা নিয়ে উনি যদি এতটাই দরদি হবেন, ওনার সেদিন যা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ওনার বক্তব্য শুনেছি, বক্তব্যের তো আমার মনে হয় অর্ধেক বেশি উনি হিন্দিতেই বলেছেন। তাহলে হিন্দি একটা ভাষা, সেক্ষেত্রে কি আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে উনি বোঝানোর জন্য হিন্দি বলেছেন, না বাংলা ভাষাকে উনি অবজ্ঞা করেন সেজন্য বলেছেন? এটা আগে প্রথম প্রশ্ন চিহ্ন। সেকেন্ডলি হচ্ছে বাংলার প্রতি যদি এত দরদ থাকে, বাংলার মানুষের প্রতি যদি এত তার অগাধ ভালোবাসা থাকে, তাহলে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এদেরকে প্লাস আরো আছেন ওই যে শত্রুঘ্ন সিনহা, ইনাদেরকে কেন আনা হয়েছে? তাহলে ইনাদেরকে তো উনি নিয়ে এসছেন। তাহলে এখানে কি বাঙালি কেউ ছিল না? না গোটা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে কেউ সেই জায়গায় রাজ্যসভা সাংসদ হয়ে যাওয়ার বা সাংসদ হয়ে যাওয়ার ক্ষমতা নেই? তাহলে বাঙালিদের যদি এত প্রীতি, এত দরদ, আসলে বাংলা ভাষা না এখন ওনার কাছে কোনো ইস্যু নেই যে ইস্যু নিয়ে উনি মানুষের কাছে পৌঁছাবেন। সামনে আগামী 26-এর নির্বাচন, সেক্ষেত্রে কোনো ইস্যু না পেয়ে এখন বাঙালিদের কথা ওনার অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছেন। কারণ আজকে বিহারে যেভাবে যে সংখ্যায় দেখা যাচ্ছে যে যারা ফলস ভোটার, বিভিন্ন রকম ভাবে অন্য জায়গা থেকে আসা রোহিঙ্গা ভোটার, এইসব ভোটার যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হয়, তাহলে যে ভোটার লিস্ট ফাইনালি সংশোধন হয়ে, এবং সেটা বিজেপি সেটা চাই এবং বারবার এর জন্য নির্বাচন কমিশনের কাছে গেছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন, নির্বাচন কমিশন সেক্ষেত্রে হয়তো সাড়া দেবেন এবং আশা করি সেটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হয়, সেখানে আমাদের আপনাকে একটা তথ্য দিয়ে বলি, গত বিধানসভা ভোটে মানে 21-এর বিধানসভা ভোটে সেখানে মার্জিন ছিল তৃণমূলের সাথে কম, আমাদের খুব বেশি হলে 50 লক্ষের কাছাকাছি, সেটা কমে গিয়ে এখন 40 লক্ষের কাছাকাছি হয়েছে লোকসভা নির্বাচনে। এবার যদি 1 কোটি এইসব লোক বাদ যায়, 1 কোটি লোক বাদ যাওয়া মানে সমস্ত সেটা তৃণমূলেরই ওই ফলস ভোট গুলো বাদ যাবে। সেক্ষেত্রে ওনার পরাজয় উনি নিশ্চিত বুঝে গেছেন এবং পরাজয় মানে সেখানে কি বলবো অনেক জায়গায় মানে ওনার মান রক্ষা থাকবে না, সেই জায়গা থেকে ওনার নিশ্চিত ভয় পেয়েছেন বলে এত বাংলা দরদ দেখাচ্ছেন। বাংলার প্রতি ওনার কোনো দরদ নেই। ওনার যেটা ছিল যে বাংলাকে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে যোগ করে গ্রেটার বাংলাদেশ করে উনি সেখানকার প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য শেখ হাসিনার পিছনে লেগেছিলেন। এটা পরিষ্কার প্রথম ছিল যে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবো, সেটা উনি বুঝতে পেরেছেন যে বিজেপি যেভাবে গোটা ভারতবর্ষে একটা ভালো পরিষেবা দিয়ে মানুষের মন জয় করতে হয়েছে, সেখানে ওনার আর কোনো সম্ভাবনা নেই। উনি চেয়েছেন গ্রেটার বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী হবো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করতে হবে। এটাই তো ওনার লক্ষ্য। এই জন্য অত বাংলা জয় বাংলা, এই যে ভাইপো চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি যদি 26-এর পর জয় বাংলা সবার মুখ থেকে না খুলতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি জয় বাংলা এটা তো বাংলাদেশের স্লোগান, উনি তো কোনোদিনও বলাতে পারবেন না। উনি কি ভাবছেন যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে ফেলবেন, এখানে বাংলাদেশ বানাবেন?
আবার ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করছেন। এটা প্রত্যেকটা লোক এবার ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বুঝতে পারছে। এই জন্য এবার 26-এ তৃণমূলের বিসর্জন দেবে, গোটা বাংলার মানুষ দেবে। এটা বিজেপি দেবে না, বাংলার মানুষ দেবে। তার জন্য বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নেবে। দাদা, কান্দি মহকুমার এক বিধানসভা, ভরতপুর বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়ক আছেন হুমায়ুন কবির, তিনি বিগত বেশ কয়েকদিন থেকে দলের বিরুদ্ধে কিছু অভিযোগ তিনি এনেছেন এবং তিনি একটা নতুন দল নাকি বিধানসভা, এই 26-এ বিধানসভা যে নির্বাচন তার আগে আনছেন। তাহলে নতুন দল নাকি এই হুমায়ুন কবিরের এই যে দল বিরোধী বিভিন্ন তিনি কথোপকথন বলছেন বা দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে তিনি সোচ্চার হচ্ছেন, তাহলে কি তিনি আবার তার যে পুরনো দল, অর্থাৎ যে দল থেকে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, ভারতীয় জনতা পার্টি, তিনি কি আবার সেই দলে ফিরে আসতে চাইছেন? অ্যাকচুয়ালি হুমায়ুন কবির সাহেব অ্যাকচুয়ালি তিনি শুধু নন, আরো হরিয়ারপাড়ার দেখবেন এমএলএ কিছুদিন আগে নিয়ামত শেখ, তিনি মুখ খুলেছেন। এরকম প্রত্যেকটা বিধায়কই যারা সত্যি কথা বলতে যাদের মধ্যে ন্যূনতম নীতি আদর্শ চিন্তা ভাবনা আছে, তারা এই তৃণমূল দলের নীতি আদর্শকে কিছুতেই মেনে নিতে পারছেন না, এবং তারা প্রত্যেকেই প্রকাশ্যে মুখ খুলছেন। এবং প্রকাশ্যে যদি মুখ খোলেন সেক্ষেত্রে তো তারা দলের ক্ষেত্রে বা নেত্রীর কাছে তারা তো খারাপ চোখে পড়বেনি। এবং গতকালকে আপনারা শুনেছেন যে ভরতপুরে একটা মার্ডার পর্যন্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত চলে গেছে একজন কি ষষ্ঠী ঘোষ। তিনি তো যেগুলো দেখছিলাম বারবার সমাজ মাধ্যমে বা তার পরিবারের তরফ থেকে, তিনি তো ভোট করেছেন, তিনি তো তৃণমূলেরই একজন মানে সক্রিয় কর্মী। তাহলে যদি সেই লোকটা পারিবারিকভাবে যদি কোনো মানে কারো বিবাদের সঙ্গে জড়িয়ে পড়েন বা কোনো যদি তার বিরুদ্ধে যদি কিছু দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় তার পরিবারের মধ্যেই চলতে থাকে, তা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তাকে তো তার প্রোটেকশনটা দেয়া মনে করি। এটা তো আমি মনে করি দলেরই মানে অন্তর্কলহ বা তাদেরই আভ্যন্তরীণ বিষয়, এবং না হলে কখনো একটা লোক মার্ডার হতে পারে না। যিনি একটি রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে থেকে এবং তাকে অন্তত রুলিং পার্টির অন্তত রাজ্যে যে দল ক্ষমতাশীল আছে তিনি মার্ডার হতে হচ্ছে, তাহলে যদি দলেরই একজন কর্মী যদি মার্ডার হয় তাহলে সাধারণ মানুষ তার কি অবস্থা হবে? এটা তো আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেটিভ অবক্ষয়, এটাকে মেনেই নিতে হবে। এটা দলের ব্যর্থতা সেই দলের, এবং সেখানে দলের কিছু ভুল ত্রুটি আছে বলেই তাকে আজকে প্রাণ দিতে হলো। সে যে রাজনৈতিক পরিবারের লোকই হোক না কেন, আমাদের কাছে তো একটা মানুষের প্রাণ চলে গেল। আজকে এই পর্যন্তই। আমাদের টিভি নিউজ 10-এর সঙ্গে সময় দেওয়ার জন্য প্রতিমবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, টিভি নিউজ। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।